হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আর আজ স্বাধীনতা দিবস 15ই আগস্ট। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। তো আজকে চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে, এবং অবশ্যই বাড়ির বউ কেন খারাপ হয় এবং কার জন্য খারাপ হয় এবং কিভাবে খারাপ হয় সেই গল্পের দ্বিতীয় অংশ নিয়ে চলে এসেছি। তো প্রথম পর্ব যারা শোনোনি তারা দেখে নিতে পারো বা শুনে নিতে পারো। তো আজ শুরু করব দ্বিতীয় পর্ব। এটা আমার জীবনের গল্প, আর যদি এই গল্পের সাথে নিজের কোনো গল্প মিল পাও তাহলে সেটা কমেন্ট করে জানিও, আর যদি কোনো না মিল পাও সেটাও জানিও। তো এইবার শুরু করি। প্রথম পর্বের পর থেকে শুরু করছি। এইভাবে দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়। মেয়েটি প্রথমবার মা হয়। এই সময় শাশুড়ি তার মাকে নিয়ে এনে রাখে বউকে দেখাশোনা করার অছিলায়, কিন্তু তাকে দেখাশোনা তো দূর, উল্টে ওই অবস্থায় তাকেই দেখতে হয়। অর্থাৎ তাকেই রান্নাবান্না করে খাওয়াতে হয় এবং তাকেই দেখাশোনা করতে হয়। এমনকি কোনো কিছু খাওয়ার ইচ্ছে হলে সে তার ভয়ে খেতে পারত না, কারণ সে সবসময় লক্ষ্য নজর রাখতো, এবং যদি বা কিছু খেতে সে তার মেয়ে এলে মেয়েকে বলে দিত। এখানে একটা কথা বলা দরকার যে আমার দুর্ভাগ্য বা আমার বাবার দোষে এইরকম একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে যেখানে শাশুড়ি অন্যের বাড়িতে কাজ করে। এমনটা বলা ঠিক নয় যে সবাই বজ্জাত বেয়াদব মহিলা হয় যারা অন্যের বাড়িতে কাজ করে। মাফ করবেন, আসলে মেয়েরা বড় হয়ে গেলে বোধহয় বাবার বোঝা হয়ে দাঁড়ায়। তাই তো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে থেকে পাত্র দেখা শুরু হয়। সে যাই হোক, বিয়ের আগে বলেছিল যে আগে কাজ করতো, কিন্তু এখন সে করে না। অনেক টাকা পয়সা আছে, সোনা করে রেখেছে, এবং এও বলেছিল ছেলে অনেক টাকা মাইনে পায়। বিয়ের পর দেখি সবই মিথ্যা। এই কথা বলেছিলাম বলে শাশুড়ি বলে তোর বাবা লোভী, সেই লোভে পড়ে তোর বাবা মেয়েকে বিয়ে দিয়েছে। কিন্তু মেয়ের বাবাদের যে লোভী হতেই হয়, কারণ মেয়ে ভালো থাকবে যে। কে বোঝাবে ওই মূর্খ মহিলাকে যার কোনো কন্যা সন্তানই নেই? সে যাই হোক, যখন হয়েই গেছে কিছু তো করার নেই, এটা কোনো বড় সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো নিজ মনোবৃত্তি সম্পূর্ণ মহিলা। বিয়ের পর মেয়েরা স্বামীর সাথে সংসার করতে আসে না, সংসার করতে আসে শ্বশুরবাড়ির লোকেদের সাথে, বা বলা ভালো শাশুড়ির সাথে। কারণ স্বামী তার কতক্ষণ বাড়িতে থাকবে, কিন্তু ওই শাশুড়ি সারাক্ষণ ছায়ার মতো পেছনে পড়ে থাকবে। সত্যি বলতে গর্ভাবস্থায় অনেক ফল এনে দিত। সেই সময় শীতকাল ছিল, কমলা লেবু আর আঙুর প্রচুর এনে দিয়েছে, কারণ সে তো ফল খায়, তাই আমার জন্য এনে দিয়েছিল। ওই অবস্থায় একটা করে রোজ ডিম খেতে হতো, তাই শাশুড়ি এবং দিদি শাশুড়ি ডিমের হিসাব রাখতো ফ্রিজে কটা ডিম শেষ হচ্ছে। রান্নাবান্না আমি করতাম, আর বর বড় বড় মাছ কিনে দিয়ে অফিসে চলে যেত, কিন্তু খাওয়ার সময় বড় মাছের পিসটা মেয়ে এবং মা নিত। আমার কোনো আশা হতো না, কিন্তু দুঃখ হতো। সে তো অনেক কথা, কত কথাই বা বলবো। এরপর আমার ছেলে হলো। হাসপাতালে আমার দেখার নাম করে শাশুড়ি সারা রাত ঘুমালো, আর দুর্ভাগ্যবশত এত কাজ করার পরেও আমার সিজার হলো। সে এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা, আরও একদিন শেয়ার করবো। হাসপাতাল থেকে 9 দিনের দিন বাড়ি এলাম। 15 দিনের মাথায় নিজে রান্না নিজে করে খাচ্ছিলাম, তবুও শাশুড়ির ব্যবহার খারাপ ছিল, কিন্তু বাচ্চার বাবা অনেক হেল্প করেছে। 21 দিনে ষষ্ঠী পূজার পর বাবার বাড়ি চলে গেলাম। তার আগে এবং পরে বর প্রচুর হেল্প করেছে, রাত জেগেছে, বাচ্চার পটি পরিষ্কার করেছে, কাচা ধোয়া, এমনকি যখন হাসপাতালে সিজার হয়েছিলাম সেই রক্তমাখা কাপড়গুলো শাশুড়ি ধুয়ে ব্যাগে ভরে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। বাচ্চার বাবা পরিষ্কার করেছে, এবং ষষ্ঠী পূজার আগে পর্যন্ত বর আমার জন্য রান্না করে রেখে অফিস যেত। ষষ্ঠী পুজো হওয়ার আগে স্বামী স্ত্রী এক ঘরে থাকা নাকি নিষেধ, কিন্তু কিছু করার ছিল না। কেউ তো রাত জাগার কেউ ছিল না। আমার দিন দিন শরীর খারাপ হয়ে যাচ্ছিলো, তাই ওকে থাকতেই হলো। এরপর আস্তে আস্তে ছেলেকে একা হাতে মানুষ করলাম। এরপরেও অনেক ঝামেলা হয়েছে। তখন কালার্স বাংলাতে শনিদেবের একটা সিরিয়াল হতো, আমাকে বলতো আগে খেতে আর ওনার জন্য ভাত বেড়ে রাখতে, তাই করতাম। সারা রাত ছেলের জন্য ঘুম হতো না, আর দিনের বেলা টিভি নিয়ে আমার শাশুড়ি আমার ঘরেই থাকতো। মুখের উপর কিছু বলতেই পারতাম না। শনিদেবের সিরিয়ালটা দেখার পর খেতে যেত টেবিলে, ততক্ষণ আমার ঘুম পেয়ে যেত, আর আমি শুয়ে যেই চোখটা বুঝতাম ঠিক সেই সময় থালার আওয়াজ হাঁড়ি ধরে সরিয়ে দেবে, বাজে বাজে কথা বলবে, গজর গজর করবে। মানে ভালো ভালো রান্না হয়নি এই আর কি। সব খায় এসব ছোটো লেগেদের খাবার, মানে যা তা, মানে সেগুলো সব তো খুঁটিনাটি বলা সম্ভব নয়। এবং এটা যে শুধু একদিন হতো তা নয়, দিনের পর দিন হতো। তার ছেলে বেশি ইনকাম করে না, যা ইনকাম করে তেমনটাই রান্না করি। শাশুড়ি কিন্তু ভালোই ইনকাম করতো, কিন্তু সংসারে দিত না, নিজের মতো বাজার করেও নিয়ে আসতো না। প্রতিদিন খাওয়ার সময় তেজ দেখাতো। একদিন আমি সহ্য করতে না পেরেই বলেই দিলাম যে তুমি ইনকাম করো, তখন তোমার যা খেতে মন চায় তাই নিয়ে এসে রান্না করে খাও। এই কথা বলাতে ছেলের কাছে কেঁদে কেঁদে নালিশ করলো আমার নামে, আর আমি তো সারা জীবন খারাপই ছিলাম, আরও খারাপ হলাম, আরও ভুল বুঝলো। সত্যি বলতে কি, খাওয়ার সময় অশান্তি করতো, বাজে বাজে কথা বলতো, সেটা একদমই আমার পছন্দ হতো না। ছেলেকে ন্যাকা ন্যাকা করে কেঁদে কেঁদে বললো তোর বউ আমাকে আলাদা খেতে বলেছে, এবং সবাইকে সেটা বলে বেড়ালো। এরপর এইরকম কতবার যে ইচ্ছে করে ঝগড়া করে আলাদা হয়েছে, এবং আবারও এক জায়গায় হয়েছে। কিছুদিন নিজে হাতে রান্না করে খাওয়ার পর, মানে কয়েক মাস পর আবার এক জায়গায় হতে চায় শ্বশুর করে, আবার ইচ্ছা করে ঝামেলা, অশান্তি, বদনাম রুটি আবার আলাদা হয়।
এইভাবে ভালোই মন্দই কেটে গেল আরও 5টা বছর। ছেলের জন্মদিনে অশান্তি করে ইচ্ছে করে, সে আর নাই বললাম। আবারও দ্বিতীয়বার মা হলাম। যখন 3 মাস তখন করোনার উৎপাত চলছে, আর সেই সময় লকডাউন। শাশুড়ি থেকে কাজ করতো, মাঝে মাঝে আসতো। সে সময়টা ভালোই কেটেছে। 3 মাস তখন শরীর খারাপ করলো, ওর মাকে ডাকলো। আমি অনেক করে বলেছিলাম যে তোমার মাকে ডেকো না, 2 দিন পর এমনিই ঠিক হয়ে যাবে, কিন্তু শুনলো না। এক শনিবার শনি হয়ে এলো সংসারে। 4-5 দিনের মাথায় আমি ঠিক হয়ে গেলাম। কিন্তু শনি, সেই যে শনি হয়ে থেকে গেল, ওই অবস্থায় জ্বালানো পোড়ানোর জন্য নতুন করে নাতি নাতনি আসছে, তার জন্য শাশুড়ি কোনো উৎফুল্ল ছিল না। এখানে আমি শনিদেবকে অপমান করার জন্য কথাটা বলিনি, আসলে অশুভ অমঙ্গল যে সেই যে শনিবার এসে ঢুকলো, সারাটা জীবন অমঙ্গল হয়ে থেকেই গেল। ওই অবস্থায় ছেলেকে স্কুলে দিয়ে একবারে নিয়ে চলে আসতাম। সকালে সমস্ত কাজ করে, ঠাকুর সেবা করে, রান্নাবান্না করে, কোনো রকমের দুটো খেয়ে ছেলেকে নিয়ে চলে যেতাম। আসতাম 3টে 3:30। এই দ্বিতীয় প্রেগনেন্সির সময় শাশুড়ি আমার সাথে খুবই কদর্য ব্যবহার করেছে। সে আর কতটুকুই বা বলতে পারবো, আর কতটুকুই বা বলতে পারছি, বা 10 বছরের যে এতটাই তিক্ত অভিজ্ঞতা, সে কতটুকুই আর বলতে পারবো। অনেকে বলবে 10 বছর কি আর কোনো ভালো অভিজ্ঞতা নেই? হ্যাঁ আছে, কিন্তু এতটাই ছোট যা মনে পড়ছে না, বা এত খারাপের মাঝে সামান্য ভালো কিছুগুলো ছিল যা সবই চাপা পড়ে গেছে। তো আজকের এই পর্যন্ত। এর পরের অভিজ্ঞতাগুলো আমি 3য় পর্বে শেয়ার করব। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অবশ্যই এটা শেয়ার করবে। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।